কিছুদিন আগেই শুরু করেছিলাম দ্য 100 নামের একটা অসাধারণ ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন, যার প্রথম এবং দ্বিতীয় পার্ট আগে থেকেই চ্যানেলে এক্সপ্লেন করা রয়েছে। তাই যারা যারা ফার্স্ট এবং সেকেন্ড পার্ট এখনো দেখেননি তারা ভিডিও ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক এই অসাধারণ ওয়েব সিরিজের তৃতীয় পার্ট। জঙ্গলবাসী লোকটার ছুরি দ্বারা ফিন আহত হওয়ার পর ব্লেমি সহ দলের বেশ কিছু সদস্য ফিনকে নিয়ে তাদের ডেরায় ফিরে যায়। তবে ফিনের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। ঠিক এই মুহূর্তে ক্লার্ক রেভিনকে জানায় যে কোনো প্রকারে আর্কের সঙ্গে যোগাযোগ তৈরি করতে, কারণ আর্কে তার মা এবি রয়েছে, আর এবি যেহেতু পেশাগত দিক থেকে একজন ডাক্তার, তাই সে ভালোভাবেই জানে ফিনকে কিভাবে সুস্থ করতে হবে। অনেকক্ষণ প্রচেষ্টার পরে অবশেষে রেভেন আর্কের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। তবে ঠিক এই সময় বাইরে প্রবল ঝড় ওঠে। ঝড়ের দাপটে চারিদিকটা প্রায় লন্ডভন্ড হয়ে যায়। এদিকে দেখা যায় ক্লার্ক তার মায়ের নির্দেশ অনুযায়ী ধীরে ধীরে ফিনের শরীর থেকে চাকুটা বের করতে সক্ষম হয়। তবে তার শরীর থেকে চাকুটা বের করার পর তাদের মুখে যে হাসিটা ফুটেছিল মুহূর্তের মধ্যেই সেটা উধাও হয়ে যায়, কারণ এরপরেই ফিনের শারীরিক অবস্থা আরো খারাপ হতে শুরু করে। তারা বুঝে যায় এই চাকুটা কোনো সাধারণ চাকু নয়, এর মধ্যে বীজ মেশানো রয়েছে। অন্যদিকে দেখা যায় ব্লেমি ওই জঙ্গলবাসী লোকটাকে ধরে এনেছে। ব্লেমি আসলে ওই লোকটার কাছ থেকে এটাই জানতে চেয়েছিল যে তারা এখানে কতদিন ধরে আছে এবং তাদের দলের লোক সংখ্যা কত। ব্লেমি ওই জঙ্গলবাসী লোকটার কাছ থেকে পাওয়া একটা ডায়েরি খুলে লক্ষ্য করে যখন থেকে তারা পৃথিবীর বুকে পা রেখেছে তবে থেকেই এই লোকটা তাদের উপর নজর রাখছে। এরপর সে ওই লোকটাকে জিজ্ঞাসা করে সে ফিনের শরীরে যে বিষাক্ত ছুরি দিয়ে আঘাত করেছে তার প্রতিষেধক কি। তবে লোকটা কিছু বলতে না চাইলে ব্লেমি তার উপর ভয়ঙ্কর টর্চার শুরু করে, কিন্তু এত টর্চারের পরেও লোকটার মুখ থেকে একটা কথাও বের করতে পারে না। এদিকে সময় বাড়ার সাথে সাথে ফিনের অবস্থা আরো খারাপ হয়ে আসছিল। তাই অক্টেভিয়া বাধ্য হয়েই ওই জঙ্গলবাসী লোকটার কাছে থাকা একটা বিষাক্ত ছুরি দ্বারা নিজের হাতে আঘাত করে, কারণ সে ভালোভাবেই জানতো এই জঙ্গলবাসী লোকটা তাকে মন থেকে পছন্দ করে, তাই সে কোনোভাবেই তাকে মরতে দেবে না। দেখা যায় অক্টেভিয়া যেটা ভেবেছিল সেটাই সত্যি হয়। ওই জঙ্গলবাসী লোকটা অক্টেভিয়াকে বাঁচানোর জন্য সাথে সাথেই ওই বিষের প্রতিষেধক তাদেরকে জানিয়ে দেয়, আর তারা ওই প্রতিষেধকটাকে কাজে লাগিয়ে কোনো রকমে ফিনকে বাঁচিয়ে নেয়। এখান থেকে সিন আরকে শিফট হলে দেখা যায় কেন তার নিজের কৃতকর্মের জন্য বেশ অনুতপ্ত, কারণ তার নির্দেশেই আরকে অক্সিজেন এবং খাবারের সামঞ্জস্য বজায় রাখার জন্য 320 জন মানুষকে হত্যা করা হয়েছিল। কিন্তু এরপরেই পৃথিবীতে পাঠানো ওই 100 জন কয়েদির কাছ থেকে আসা সিগন্যাল থেকে জানা যায় পৃথিবী এখন পুনরায় মানুষের বসবাসের যোগ্য হয়ে উঠেছে, সুতরাং এতগুলো মানুষকে হত্যা না করলেও চলতো। এই সময় দেখা যায় আর্কের প্রধান সমস্ত মানুষকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বৈঠক ডাকে। তবে সমস্যা হলো বর্তমানে আর্কের সম্পূর্ণ জনসংখ্যা 2237 জন, কিন্তু তাদের কাছে যে স্পেসশিপটা রয়েছে সেটা দিয়ে কেবলমাত্র 700 জন মানুষ পৃথিবীতে যেতে পারবে। অন্যদিকে দেখা যায় ওই বিষের প্রতিষেধক পাওয়ার পরেও ব্লেমি ওই জঙ্গলবাসী লোকটাকে বন্দি করে রাখে, কারণ সে ভালোভাবেই জানতো এই লোকটা যদি একবার ছাড়া পায় তাহলে সে তাদের গ্রুপের বাকি লোকদেরও এখানে ডেকে আনবে, যেটা মোটেই তাদের জন্য সুবিধাজনক নয়। এরপর দেখা যায় ক্লার্ক ভিডিও কলের মাধ্যমে আর্কের সাথে যোগাযোগ তৈরি করে এবং আর্কবাসীদের তাদের বর্তমান পরিস্থিতির কথা জানায়, যা শুনে কেন নামের ওই ব্যক্তি ক্লার্ককে পৃথিবীতে থাকা একটা আর্মি ক্যাম্প সম্পর্কে জানায়, যেখানে অনেক খাওয়ার, অস্ত্রশস্ত্র এবং শীতের পোশাক মজুদ রয়েছে। আসলে নিউক্লিয়ার বিস্ফোরণের সময় কিছু মানুষকে আশ্রয় দেওয়ার জন্য এই ক্যাম্পটা তৈরি করা হয়েছিল। তবে দুর্ভাগ্যবশত এই ক্যাম্পে পৌঁছানোর আগেই তারা সবাই মারা যায়। এরপর দেখা যায় কেনের কথা মতোই ক্লার্ক এবং ব্লেমি ওই আর্মি ক্যাম্পটা খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা অবশেষে ওই আর্মি ক্যাম্পটা খুঁজে পায়। তবে আর্মি ক্যাম্পে প্রবেশ করা মাত্রই ক্লার্ক এবং ব্লেমি কেমন একটা হ্যালুসিনেট করতে শুরু করে। আসলে তারা সবাই কিছুক্ষণ আগেই জঙ্গল থেকে পাওয়া একটা বাদাম জাতীয় ফল খেয়েছিল, আর এই ফলের কারণেই তাদের এখন এই অবস্থা। দেখা যায় ব্লেমির এই অবস্থার সুযোগ নিয়ে তাদের দলের একটা ছেলে তাকে হত্যা করতে চায়, তবে ক্লার্ক তাকে দেখে ফেলায়। সে ক্লার্কের মাথায় বন্দুক দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এখানে সবার মনে হতে পারে এই ছেলেটা তো আর্ক থেকেই এসেছে, আর ব্লেমি হলো তাদের দলের লিডার, তাহলে সে তাদের লিডারকেই কেন হত্যা করতে চায়। জানা যায় যে ব্যক্তি ব্লেমিকে নির্দেশ দিয়েছিল আর্কের প্রধানের ওপরে গুলি চালানোর জন্য, সেই লোকটাই ওই ছেলেটাকে পাঠিয়েছে ব্লেমিকে হত্যা করার জন্য। অন্যদিকে দেখা যায় অক্টেভিয়া ওই জঙ্গলবাসী লোকটার পাহারায় থাকা একটা ছেলেকে কথার জালে ফাঁসিয়ে ওই বিষাক্ত ফলটা খাইয়ে দেয়, যার কারণে ওই ছেলেটা হ্যালুসিনেট করতে শুরু করে। ঘটনা পুনরায় ব্লেমির কাছে আসলে দেখা যায় সে তার কাছে পড়ে থাকা একটা ছুরি দিয়ে
মুহূর্তের মধ্যেই ওই ছেলেটার গলায় আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর সে ক্লার্ককে জানায়, যেহেতু আমি আর্কের প্রধানকে গুলি করেছিলাম তাই তারা আমাকে এত সহজে ছেড়ে দেবে না। ব্লেমি এবং ক্লার্ক ওই আর্মি ক্যাম্পের ভেতর থেকে পাওয়া অস্ত্র নিয়ে নিজেদের ডেরায় ফিরে যায় আর সবাইকে জানায়, এখন থেকে ওই হিংস্র জঙ্গলবাসীদের সঙ্গে লড়াই করার জন্য আমরা প্রস্তুত, কারণ আমাদের কাছে এখন পর্যাপ্ত হাতিয়ার রয়েছে। তবে ঠিক এই সময় তারা জানতে পারে তারা যে জঙ্গলবাসী লোকটাকে তাদের ডেরাতে আটকে রেখেছিল সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে গেছে। এরপর ব্লেমি এবং ক্লার্ক পুনরায় তাদের ডেরার ভিতরে প্রবেশ করে আর্কের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে এবং ক্লার্ক আর্কের প্রধানকে জানায়, আপনার উপরে ব্লেমি নামের এই ছেলেটা যে গুলি করেছিল সেটা আপনার দলেরই একজন গার্ড তাকে নির্দেশ দিয়েছিল। এটা জানা মাত্রই আর্কের প্রধান ব্লেমিকে নির্দোষ ঘোষণা করে এবং আর্কে থাকা ওই গার্ডকে গ্রেপ্তার করে। তবে জানা যায় ওই গার্ড এই কাজটা করেছিল আর্কেই বসবাসরত এক মহিলা কর্মচারীর নির্দেশ অনুযায়ী। দেখা যায় ওই গার্ডটা ধরা পড়া মাত্রই আর্কের ওই মহিলা কর্মকর্তা গোপনে কিছু লোক পাঠিয়ে গার্ডটাকে মেরে ফেলে যাতে তার আসল রূপ সবার সামনে না আসে। এর পরের দিন সকাল থেকেই আর্কবাসীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে, কারণ ৯৭ বছর আগে ঠিক আজকের দিনেই তারা সবাই পৃথিবী ছেড়ে আর্কে চলে এসেছিল। আর এই আনন্দ উল্লাস চলাকালীন সেখানে এক বিশাল বড় বিস্ফোরণ হয়, যার কারণে ওই জায়গায় উপস্থিত বাচ্চা থেকে বড় অনেকেই আহত হয়। জানা যায় এই বিস্ফোরণের পেছনে হাত রয়েছে সেই মহিলা কর্মচারীর। তবে সে যখন বুঝতে পারে সে আর্কবাসীদের কাছে ধরা পড়ে যাবে তখন সে দ্রুত তার লোকজনদেরকে নিয়ে আর্কে থাকা শেষ স্পেসশিপে করে সেখান থেকে পালানোর প্ল্যান তৈরি করে। অন্যদিকে দেখা যায় অক্টেভিয়া সবার চোখে ফাঁকি দিয়ে পৌঁছে যায় লিঙ্কন নামের ওই জঙ্গলবাসীটার গুহায় এবং সেখানে যাওয়ার পর তারা যেটা করে সেটা না হয় নাইবা বললাম। দেখা যায় অক্টেভিয়াকে ফলো করে ফিন ওই জঙ্গলবাসী লোকটার গুহাতে এসে পৌঁছায়। এরপর সে ওই জঙ্গলবাসী লোকটাকে বলে, কিছুদিনের মধ্যেই আমাদের বাকি লোকেরা পৃথিবীতে ফিরে আসছে আর আমরা চাই তোমাদের সবার সাথেই মিলেমিশে থাকতে, কারণ এই পৃথিবীতে আমাদের পূর্বপুরুষরা তাদের জীবন কাটিয়েছে, সুতরাং এই পৃথিবীর ওপর তোমাদের যতটা অধিকার ঠিক ততটাই অধিকার আমাদেরও রয়েছে। ফিনের এমন কথা শুনে লিঙ্কন বেশ খুশি হয়। সে ফিনকে বলে, এর জন্য তোমাদেরকে আমাদের দলের লিডারের সঙ্গে কথা বলতে হবে। এটা শোনার পর ফিন নিজেদের ডেরায় ফিরে আসে এবং ক্লার্ককে এই পুরো ঘটনাটা জানায়। তবে ক্লার্কের এই ব্যাপারটা কিছুটা সন্দেহজনক মনে হয়, কারণ সে ভালোভাবেই জানতো ওই আদিবাসী দলের লিডার এত সহজে তো তাদের সঙ্গে আলাপ আলোচনায় আসবে না। তাই ক্লার্ক ওই আদিবাসী দলের লিডারের সঙ্গে কথা বলতে যাওয়ার আগে ব্লেমি এবং তার দলের আরো দুজন সদস্যকে বন্দুক নিয়ে তাদেরকে ফলো করতে বলে। এখান থেকে সিন স্পেস স্টেশনে শিফট হলে দেখা যায় ডাইনা নামের ওই মেয়েটা নানা রকম ভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। এমনকি সে নিজেকে বাঁচানোর জন্য নিজেরই দলের একজন লোককে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসিয়ে দেয়। এরপর কেন যখন ওই লোকটাকে জেরা করতে যায় তখন ওই লোকটা একটা ঘরের ভেতরে তাকে বন্দি করে দেয়। তবে ঠিক সময় মতন আর্কের প্রধান সেখানে পৌঁছে যায় এবং কেনকে ওই বন্ধ রুম থেকে মুক্ত করে। এছাড়াও সে এটাও জেনে যায় এই সব কিছুর পেছনে তাদেরই সহকর্মী ডায়না নামের ওই মেয়েটার ষড়যন্ত্র আছে। এদিকে ডায়না এবং তার লোকেরা আর্কের ভেতরে থাকা শেষ স্পেসশিপটাকে দখল করে পৃথিবীতে আসার প্রস্তুতি নিচ্ছে। দেখা যায় ওই স্পেসশিপটার মধ্যে ক্লার্কের মা আগে থেকেই লুকিয়েছিল, তবে এই খবরটা ডায়না এবং তার দলের কোনো সদস্যই জানতো না। সিন এখান থেকে পৃথিবীতে শিফট হলে দেখা যায় ওই জঙ্গলবাসী লোকটার কথা মতো ফিন এবং ক্লার্ক তাদের দলের লিডারের সঙ্গে কথা বলার জন্য একটা ব্রিজের উপরে এসে দাঁড়ায়। দেখতে দেখতেই ঘোড়ায় চড়ে সেখানে এসে উপস্থিত হয় ওই আদিবাসী দলের লিডার। জানা যায় ওই আদিবাসী দলের লিডার হলো একজন মহিলা এবং তার সঙ্গে রয়েছে ভয়ানক দেখতে দুজন দেহরক্ষী। ব্লেমি, রেভেন এবং তাদের দলের আরো একজন সঙ্গী হাতে বন্দুক নিয়ে লুকিয়ে লুকিয়ে ওই আদিবাসী দলের লিডার এবং তাদের বাকি সদস্যদের উপরে নজর রাখছিল। এরপর জঙ্গলবাসীদের লিডার এবং ক্লার্কের মধ্যে কথোপকথন শুরু হয়। সে ক্লার্ককে বলে, তোমরা যবে থেকে জঙ্গলে এসেছো তবে থেকেই অধিক পরিমাণ পশু শিকার করছো, এমনকি তোমাদের হাতে আমরা নানা রকমের আধুনিক অস্ত্রশস্ত্রও দেখেছি। তাই আমার মনে হয় তোমরা হয়তো গোপনে আমাদের উপর আক্রমণ করার প্ল্যান করছো। তবে ক্লার্ক তাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, আমরা যুদ্ধ চাই না, আমরা চাই সবাই মিলে একসাথে এই পৃথিবীতে আবার আগের মতো করেই জীবনযাপন করতে। এখান থেকে সিন পুনরায় স্পেস স্টেশনে শিফট হলে দেখা যায় ডায়না নামের ওই মহিলা তার নিজের কিছু সহকর্মীকে নিয়ে ওই স্পেসশিপটাকে লঞ্চ করার পরিকল্পনা নেয়। তবে ঠিক এই সময় স্পেসশিপের ভেতরে লুকিয়ে থাকা এবি দৌড়ে এসে ওই স্পেসশিপের দরজাটাকে খোলার চেষ্টা করে। তবে ডায়নার দলের একজন সদস্য এবির মাথায় সজোরে আঘাত করায় সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে ক্লার্ক যখন ওই জঙ্গলবাসীদের লিডারের
তাদের সাথে কথা বলছিল তখনই ব্লেমি, রেবেন এবং তাদের সঙ্গে থাকা আর একটা ছেলে দূরে গাছের ওপরে কিছু আদিবাসীকে তীরধনুক হাতে দেখতে পায়। তাই তারা কোনো কিছু না ভেবেই ওই আদিবাসী সৈন্যদের ওপর গুলি চালিয়ে দেয়। তারপর আর কি, দেখা যায় দুটি দলের মধ্যে ভয়ানক যুদ্ধ বেঁধে যায়। উভয় পক্ষই কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে যে যার ডেরায় ফিরে যায়। অন্যদিকে ডায়নার কথা মতো তার এক সহকর্মী ওই স্পেসশিপটাকে লঞ্চ করে দেয়, আর দেখতে দেখতে স্পেসশিপটা আর্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। তবে দুর্ভাগ্যবশত ডায়না এবং তার সহকর্মীরা ওই স্পেসশিপটার গতি কন্ট্রোল করতে না পারায় সেটা দ্রুত গতিতে পৃথিবীর মাটিতে এসে আছড়ে পড়ে। স্পেসশিপটার এমন অবস্থা দেখে ক্লার্ক এবং রেবেন সহ দলের আরও কিছু সদস্য ওই জায়গাতে দৌড়ে আসে। তবে স্পেসশিপটার অবস্থা দেখার পর তারা বুঝতে পারে এই স্পেসশিপে আসা কোনো মানুষ আর জীবিত নেই। এরপর তারা সবাই হতাশ হয়ে ডেরায় ফিরলে সেখানে মরফি নামের সেই ছেলেটাকে দেখতে পায়, যাকে ওই বাচ্চা মেয়েটার আত্মহত্যার অপরাধে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দেখা যায় মরফির শরীরের অবস্থা খুবই খারাপ, কারণ তাকে দল থেকে বহিষ্কার করার পর সে ওই জঙ্গলের ভয়ানক আদিবাসীদের কবলে পড়ে, আর ওই আদিবাসীরা তাকে বন্দি করে তার উপর নির্মম অত্যাচার চালায়। তবে এখানে অবাক করার মতো একটা বিষয় হলো, তারা মরফিকে স্পর্শ করা মাত্রই ক্লার্ক সহ দলের আরো কিছু সদস্যের চোখ ও নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। তারা বুঝে যায় আদিবাসীরা ইচ্ছে করেই মরফির শরীরে ভাইরাস প্রবেশ করিয়ে তাকে ডেরার সামনে ছেড়ে দিয়ে গেছে, অর্থাৎ তারা আমাদের উপরে অস্ত্র দিয়ে নয়, ভাইরাস দ্বারা আক্রমণ করেছে। এরপর দেখতে দেখতেই ওই দলের একের পর এক সদস্য ভয়ানকভাবে রক্তবমি করতে শুরু করে। আর এই দৃশ্য দেখে অক্টিভিয়া দৌড়ে ওই জঙ্গলবাসী লোকটা কাছে গিয়ে পৌঁছায় এবং তাকে ওই ভাইরাস থেকে বাঁচার উপায় সম্পর্কে জিজ্ঞাসা করে। তবে ওই জঙ্গলবাসী লোকটা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই ভাইরাস থেকে বাঁচার কোনো উপায় নেই, কেবলমাত্র যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার অনেক বেশি তারাই এই ভাইরাসের সাথে মোকাবিলা করতে পারবে। তাছাড়া এই ভাইরাস বেশি সময় অবধি মানুষের শরীরে থাকতে পারে না। এবং সে অক্টিভিয়াকে এটাও জানায় ওই আদিবাসীরা তাদের উপর ভাইরাসের প্রয়োগ করেছে, এর অর্থ হলো কিছুক্ষণের মধ্যেই তারা তোমাদের উপর আক্রমণ করতে চলেছে। অক্টিভিয়া দ্রুত এই খবরটা তাদের ডেরাতে গিয়ে জানায়, আর এই খবরটা শোনার পর ফিন একটা বুদ্ধি বের করে। সে ঠিক করে যে ব্রিজটার সাহায্যে ওই আদিবাসীরা তাদের ডেরা অবধি পৌঁছাতে পারে, তারা কিছু বোম ব্লাস্ট করে ওই ব্রিজটাকে উড়িয়ে দেবে, তাহলে আদিবাসীরা তাদের উপর আক্রমণ করতে পারবে না। দেখা যায় এই প্ল্যান মতোই রেবেন একটা বোমা তৈরি করার জন্য ধ্বংস হয়ে যাওয়া ওই স্পেসশিপটার কাছে যায় এবং সেখান থেকে লাল রঙের কিছু তরল পদার্থ সংগ্রহ করে নিয়ে আসে। এরপর সে দুটি ভিন্ন জারে বারুদ এবং হাইড্রোজেন সংগ্রহ করে, যা একসাথে মিশ্রণের ফলে এক বিশাল বিস্ফোরণ হবে। এদিকে ভাইরাসে আক্রান্ত হওয়া সবাই সময়ের সাথে সাথে অনেকটা সুস্থ হয়ে ওঠে। দেখা যায় রেবেন কাউকে কিছু না জানিয়ে তার তৈরি করা সমস্ত সরঞ্জাম নিয়ে ওই ব্রিজটার উপরে এসে হাজির হয় এবং ব্রিজটাকে ওড়ানোর জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে সে যখন সেখান থেকে চলে আসতেই যাবে তখন সে বুঝতে পারে তারও চোখ এবং নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, অর্থাৎ সেও এই রোগে আক্রান্ত হয়েছে। এই সময় দেখা যায় পেছন থেকে ফিন এসে কোনো রকমে রেবেনকে সেখান থেকে তুলে নিয়ে যায় এবং তার দলের একজন সদস্যকে ওই ব্রিজের উপরে রাখা বোমটাতে গুলি করতে বলে। তবে ওই ছেলেটাও শারীরিকভাবে অসুস্থ থাকায় সে তার বন্দুকের প্রথম গুলিটা মিস করে এবং লক্ষ্য করে আদিবাসীরা তাদের দলবল নিয়ে দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। এরপর অনেক কষ্টে সে তার শেষ প্রচেষ্টায় ওই বোমটার উপরে গুলি করে, আর সাথে সাথেই এক বিশাল বিস্ফোরণের কারণে সম্পূর্ণ ব্রিজটা ধ্বংস হয়ে যায়। এদিকে দেখা যায় অক্টিভিয়া পুনরায় ওই জঙ্গলবাসী লোকটার কাছে যায়, আর এখানে আমরা জানতে পারি আসলে তারা প্ল্যান করেছে তারা দুজন মিলে এখান থেকে পালিয়ে যাবে। তবে শেষ মুহূর্তে অক্টিভিয়া ওই জঙ্গলবাসী লোকটাকে বলে, আমি আমার দলের লোকদের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করতে পারবো না, তাই আমাকে তুমি ক্ষমা করে দিও। এটা বলে সে পুনরায় তাদের ডেরায় ফিরে যায়। এদিকে মরফি নামের সেই ছেলেটা যে এতক্ষণ ভালো মানুষের মুখোশ পরেছিল, সে তাদেরই এক অসুস্থ বন্ধুকে শ্বাস বন্ধ করে মেরে ফেলে। সিন পুনরায় আর্কে শিফট হলে দেখা যায় আর্ক থেকে ওই শেষ স্পেসশিপটা চলে আসার কারণে আর্কে অক্সিজেনের পরিমাণ প্রায় শেষ হতে চলেছে। এই সময় দেখা যায় কেন নামের সেই ব্যক্তিকে অক্সিজেনের অভাবে তার শারীরিক অবস্থা সময়ের সাথে সাথে আরো খারাপ হতে শুরু করে। এরপর কি হবে? কেন এবং বাকি আর্কবাসীরা কি পারবে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে, নাকি তারা তাদের জীবনের বাকি সময়টা ওই আর্কের ভেতরেই কাটিয়ে দেবে? জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ওয়েব সিরিজেরই লাস্ট পার্ট নিয়ে।